নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে রয়েছে আমি তসমিনা। আর গুড মর্নিং কলকাতা নিয়ে আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। আর গুড মর্নিং কলকাতায় যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, আরজিকর আবহে ফের ছাত্রীর রহস্য মৃত্যু। এবার বিশ্বভারতীতে ছাত্রীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। শিল্প ভবনের তৃতীয় বর্ষের ছাত্রী, উত্তরপ্রদেশের বাসিন্দা এই ছাত্রী হোস্টেলে অসুস্থ হয়ে পড়েন বলে খবর। প্রথমে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল এবং পরে অবস্থার অবনতি হলে আরও একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। আপনাদের জানিয়ে রাখি, এবার বিশ্বভারতীতে রহস্য মৃত্যু একজন ছাত্রীর। একদমই সুদীপ্ত। এদিকে আরজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ, গোটা রাজ্য। আর এরই মধ্যে বিশ্বভারতীতে ছাত্রীর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। প্রথমে ওই ছাত্রীকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার অবস্থার অবনতি হলে পরে আরও একটি বেসরকারি হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয় এবং সেখানেই খবর জানতে পারা যায় যে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে। একদমই তাই। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, বিশ্বভারতীতে একজন ছাত্রীর রহস্য মৃত্যু ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে ধোঁয়াশা। কি জানতে পারছো, ঠিক কি হয়েছে? দেখো সুদীপ্ত, একেবারেই তাই। নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বীরভূম জেলার ক্ষেত্রে বড় খবর সেটা কিন্তু বলা যেতে পারে। কারণ তুমি বুঝতেই পারছো যে আরজিকরে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনে উত্তাল কিন্তু গোটা রাজ্য রাজনীতি, গোটা দেশে কোনায় কোনায় কিন্তু আঁচ পচে গেছে। এবং তুমি জানো যে এখনো পর্যন্ত সমস্ত শ্রেণীর মানুষের তরফ থেকে কিন্তু তারা কিন্তু জাস্টিস চাইছে, অভিযুক্তরা গ্রেপ্তার হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এমন দাবি উঠছে। ঠিক এমতো অবস্থায় এ রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে বলা যেতে পারে যে হস্টেলের মধ্যে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে, আলোড়ন পরিবেশ তৈরি হয়েছে গোটা বিশ্ববিদ্যালয় চত্বরে, সেটা কিন্তু বলা যেতে পারে। দেখো, অবশ্যই আমরা যেটা বিশদে জানতে পারছি যে উত্তরপ্রদেশ থেকে পড়তে আসা অনামিকা সিং শিল্প সদন শ্রীনিকেতনে বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ের শিল্প সদন যে ডিপার্টমেন্ট, সেখানে ডিজাইনার তৃতীয় বর্ষের ছাত্রী। যেটা জানা যাচ্ছে যে হস্টেলে গতকাল সে অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে প্রথমে তাকে ভর্তি করা হয় বিশ্বভারতীর যে নিজস্ব হাসপাতাল, কিয়ারসন মেমোরিয়াল হাসপাতাল, সেখানে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় বোলপুর শিয়ান সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে যখন নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা সেখানে মৃত্যু বলে ঘোষণা করে। স্বাভাবিকভাবে মৃত্যুর কি কারণ সেটা নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে ধোঁয়াশা, বড়সড় প্রশ্ন উঠছে, সেটা কিন্তু বলা যেতে পারে। তার কারণ গতকালকে যখন আমরা হাসপাতাল চত্বরে ছিলাম, যখন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত কর্মসচিব ছিলেন, তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে মৃত্যুর কারণ কি। তিনিও বলছেন যে মৃত্যুর কি কারণ তিনি এখনো স্পষ্টভাবে বলতে পারছেন না। এই যে মৃত্যু হয়েছে সেটা পরিষ্কার ঘণ্টাখানেক পর তিনি বলতে পারছেন। যেটা সহপাঠীরা যেটা বলছেন, যেটা জানতে পারছি যে সে গতকালকে ডিপার্টমেন্টে যায়নি, ক্লাস করেনি। খুব স্বাভাবিকভাবেই যখন আম্রপলি হস্টেল বলে একটি হস্টেল রয়েছে, ছাত্রীনিবাস, সেখানেই এই ছাত্রী থাকতো অনামিকা সিং। তারপর তার সহপাঠীরা যখন সন্ধ্যাবেলায় ফিরে আসে বিকালের পর, তখন দেখে সে অসুস্থ অবস্থায়। কিন্তু দেখো, প্রশ্ন উঠছে কয়েকটা বিষয় নিয়ে। প্রথমে যে সে ডিপার্টমেন্টে যায়নি, ক্লাস অ্যাটেন্ড করেনি, তাহলে ক্লাসে যারা অধ্যাপক অধ্যাপিকারা ছিলেন তারা সেই মুহূর্তে কর্তৃপক্ষের বিষয়টিকে নজরে নিয়ে আনলো না কেন? তারা বাড়িরা পক্ষ দিতে জানলো না কেন? খুব স্বাভাবিকভাবেই সে যদি কোনো রকম কীটনাশক থাকে সেই বিষয়টা বা তৈরি রাখতে ট্রিট করে হাসপাতালে নিয়ে যাওয়া না কেন? এই সামগ্রিক বিষয় নিয়ে একাধিক কিন্তু কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে মনা, এবং এই রহস্য মৃত্যু নিয়ে একাধিক প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিশ্বভারতীর কর্তৃপক্ষ, এটা বলাই চলে। অনেক ধন্যবাদ মনা তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। আরজিকর আবহে ফের ছাত্রীর রহস্য মৃত্যু। বিশ্বভারতীতে ছাত্রীর রহস্য মৃত্যু ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। শিল্প ভবনের তৃতীয় বর্ষের ছাত্রী তিনি অনামিকা সিং, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। একদমই সুদীপ্ত। এবং হস্টেলে অসুস্থ হয়ে পড়ায় প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে আরও একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সেখানেই ওই ছাত্রীর মৃত্যু হয় বলে খবর পাওয়া যায়। এবং তারপর থেকেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের গাফিলতির বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠছে। একদমই তাই। অর্থাৎ প্রশ্নের মুখে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং এই কেন কিভাবে মৃত্যু হয়েছে তা নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ। একদমই ওই ছাত্রের মৃত্যু ঘিরে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে, একেবারে বলা যেতেই পারে আরজিকর আবহের মধ্যেই। একদমই তাই। এবং একজন ছাত্রীর এই রহস্য মৃত্যু ঘিরে ইতিমধ্যে বিশ্বভারতী কর্তৃপক্ষ প্রশ্নের মুখে। তবে এই ঘটনার কি হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব মনার সঙ্গে। মনা এই পুরো বিষয়টির উপর নজর রেখেছে।
পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, বৃহস্পতিবার নদিয়ার ভীমপুরে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠছে। চিকিৎসার জন্য কলকাতায় আনার সময় মৃত্যু হয়। দোষীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি করছে গ্রামবাসীরা। একদমই গ্রামবাসীদের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। একদমই তাই। নদিয়ার এই ঘটনা, নদিয়ায় ধর্ষণের অভিযোগ উঠছে এবং ওই যাকে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতিতাকে যখন আনা হচ্ছিল চিকিৎসার জন্য তখনই তার মৃত্যু হয়েছে বলে খবর। বৃহস্পতিবার নদিয়ার ভীমপুরে মহিলাকে ধর্ষণের অভিযোগ। চিকিৎসার জন্য কলকাতায় আনার সময় মৃত্যু হয় এবং দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে গ্রামবাসীরা এবং যা নিয়ে ইতিমধ্যেই তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন এবং এর তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে, নদিয়ার এই ঘটনা বৃহস্পতিবার নদিয়ার ভীমপুরে মহিলাকে ধর্ষণের অভিযোগ। এর আগেও বারে বারে এই ধর্ষণের অভিযোগ উঠেছে। আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে আসানসোলে, পাশাপাশি আরও বেশ কয়েকটি জায়গায়। বৃহস্পতিবার নদিয়ার ভীমপুরে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠছে। চিকিৎসার জন্য কলকাতায় আনার সময় মৃত্যু হয়েছে। দোষীদের গ্রেপ্তার করতে হবে, শাস্তি দিতে হবে, কঠোরতম শাস্তি দিতে হবে, এমনটাই দাবি নিয়ে গ্রামবাসীদের মধ্যে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিশাল সিংহ রায়, প্রতিনিধি। বিশাল, ঠিক কি অভিযোগ উঠছে, কিভাবে মৃত্যু হলো ওই তরুণী মহিলার? হ্যাঁ দেখো, তোমাকে প্রথমে বলি যে নদিয়া ভীমপুর থানার অন্তর্গত ডিগ্রি পূর্বপাড়া এলাকার এক গৃহবধূকে নির্যাতন করে হত্যা করার ঘটনা ঘটেছিল গতকালকে, পরশুদিন গত রাতে, এবং তার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমার জানা যায় যে দুষ্কৃতী শীত কেটে ঘরে প্রবেশ করে, নির্যাতন করে এবং মাথায় ভারী কিছু একটা আঘাত করে এবং আঘাত করতে পালিয়ে যায়। এবং চিৎকার শুনে তার শাশুড়ি ঘটনাস্থলে এসে দেখেন যে গৃহবধূ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন এবং দ্রুত তাকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হয় এবং পরবর্তীতে তার কলকাতা যাওয়ার পথেই তার মৃত্যু হয় রাস্তাতেই। এবং এই ঘটনায় পুলিশ গতকালকে একজনকে আটক করেছিল, তার নাম আশুতোষ বিশ্বাস। বিশাল, যেটা জানা যাচ্ছিল যে এই ঘটনার সঙ্গে জড়িত সেই ব্যক্তি পালিয়ে যায়, অর্থাৎ তিনি পলাতক। এখনো পর্যন্ত তাকে কি ধরা গিয়েছে? দেখো, তোমার প্রথমে বলি যে তাকে কালকে রাতেই তাকে আটক করা হয়েছে এবং পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চলছে, যার বিরুদ্ধে এখন মতো অভিযোগ হয়েছে। বেশ, অনেক ধন্যবাদ বিশাল তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশাল সিংহ রায়। আপনাদের জানিয়ে রাখি, বৃহস্পতিবার নদিয়ার ভীমপুরে মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে এবং যার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে তিনি পলাতক ছিলেন এবং এখনো পর্যন্ত যে খবর, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং তদন্ত শুরু করেছে এই ঘটনার সঙ্গে তিনি একাই জড়িত কিনা, নাকি এই ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সমাজ মাধ্যমে সক্রিয় হতে বিজেপি সাংসদদের 9 দফার নির্দেশিকা। প্রতিদিন ফেসবুক, এক্স হ্যান্ডেল, ইনস্টাগ্রামে পোস্ট করতে হবে। একদমই তাই, এবং বেশি করে ভিডিও পোস্ট করতে হবে এবং কেন্দ্রীয় সরকারের সাফল্যগুলি সমাজ মাধ্যমে তুলে ধরতে হবে। পাশাপাশি মোদির যে এক্স হ্যান্ডেল রয়েছে, মোদির যে অ্যাপ রয়েছে, সেই অ্যাপেও কিন্তু নজর রাখতে হবে। বিরোধীদের পোস্টের ওপর নজর দেওয়ার নির্দেশ, খবর বিজেপি সূত্রে। আপনাদের জানিয়ে রাখি, বিজেপি সূত্রে যে খবর উঠে আসছে, বিজেপি সাংসদদের সমাজ মাধ্যমে আরও বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকার কথা বলা হয়েছে। তবে শুধু সাংসদদের নয়, পাশাপাশি জেলা স্তরের নেতা নেত্রীদেরও এমনটা বলা হয়েছে, বিধায়কদেরও এমনটা বলা হয়েছে। সমাজ মাধ্যমে সক্রিয় হতে বিজেপি সাংসদদের 9 দফার নির্দেশিকা জারি করা হয়েছে। প্রতিদিন তাদের যে সমাজ মাধ্যম রয়েছে, অর্থাৎ ফেসবুক রয়েছে, এক্স হ্যান্ডেল রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, সেই সমস্ত কিছুতেই পোস্ট করতে হবে এবং যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলিতেও নজর রাখতে হবে এবং সেই প্রকল্পগুলির বিষয়ে পোস্ট করতে হবে সমাজ মাধ্যমে, এমনটাই বলা হয়েছে। বেশি করে ভিডিও পোস্ট করতে হবে, কেন্দ্রীয় সরকারের সাফল্যগুলি তুলে ধরতে হবে। আপনারা জানেন, নরেন্দ্র মোদী প্রায়ই কিন্তু তাদের এই জেলা স্তরের যারা নেতৃত্ব রয়েছেন এবং যারা সাংসদ রয়েছেন, বিধায়ক রয়েছেন, তাদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং তাদের যে অ্যাপ রয়েছে নমো অ্যাপ, সেই নমো অ্যাপের মাধ্যমে যোগাযোগ রাখেন সাংসদদের সঙ্গে। এবং সোমবার এমনটাই কিন্তু জানা গিয়েছে, যেখানে বিজেপি সাংসদদের 9 দফা নির্দেশিকা দেওয়া হয়েছে। বিজেপি সাংসদদের 9 দফা নির্দেশিকা দেওয়া হয়েছে, যেখানে তাদের সামাজিক মাধ্যমে আরও বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকার কথা বলা হয়েছে কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে। আর সুদীপ্ত, এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতেই হচ্ছে, কারণ সাত সকালেই সন্দীপ ঘোষের বাড়িতে হানা। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার বাড়িতে আবারও ইডির হানা।
একদমই তাই, বেলেঘাটার বাড়িতে ইডির হানা, সন্দীপের বাড়ি তালাবন্ধ থাকায় ফিরে যান ইডি আধিকারিকেরা। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠদের বাড়িতেও তল্লাশি ইডির, এমনটাই খবর। সন্দীপ ঘনিষ্ঠ বিপ্লব সিং, প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির হানা। হাওড়ার সাঁকরাইলে বিপ্লব সিং এর বাড়িতে হানা ইডির। সোনারপুরের প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি ইডির। আপনারা জানেন যে ৩রা সেপ্টেম্বরেই ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত সন্দীপ ঘোষের, অর্থাৎ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। এই মুহূর্তে তাকে ঘিরে নানান জল্পনা। আরজি করের আর্থিক তছরূপের এই ঘটনাকে কেন্দ্র করে সন্দীপ ঘোষকে সিবিআই আদালতে ৮ দিনের হেফাজতে রাখার নির্দেশ আদালতের। এবং তারপরে আজ যেটা জানা যাচ্ছে, ৭ সকালে সন্দীপ ঘোষের বাড়িতে এবার ইডির হানা। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে ইডির হানা, সন্দীপের বাড়ি তালাবন্ধ থাকায় ফিরে যান ইডি আধিকারিকেরা। আরো জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি জানতে পারছো? সন্দীপ ঘোষের বাড়িতে ইডির হানা, পাশাপাশি তার ঘনিষ্ঠদের বাড়িতেও ইডির হানা। একদমই দেখো, সন্দীপ ঘোষের বাড়িতে কাক ভরে ইডি আধিকারিকরা তার পৌঁছে যায় এবং শুধু তাই নয়, প্রসূন চট্টোপাধ্যায়, ধৃত বিপ্লব সিং, তাদের বাড়িতেও কিন্তু ইতিমধ্যেই ইডি গিয়ে পৌঁছেছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে এই সন্দীপ ঘোষের বাড়িতে তালা বন্ধ রয়েছে, সেই কারণের জন্য অপেক্ষা করছে ইডি আধিকারিকরা। এবং পাশাপাশি প্রসূন চট্টোপাধ্যায়, যার কিনা সুভাষ গ্রামে তার বাড়ি, নিজেকে কি পরিচয় দিত, তার বাড়িতেও ইতিমধ্যে ইডি গিয়ে পৌঁছেছে। সোনারপুরে তার বাড়ি, সেখানেও তল্লাশি অভিযান জারি করেছে ইতিমধ্যেই। এবং ধৃত বিপ্লব সিং, আমরা জানি ভেন্ডার তিনি, তার বাড়িতেও হাওড়া সাঁকরাইলে, সেখানে গিয়েও কিন্তু ইডি কর্তারা ইতিমধ্যেই পৌঁছেছেন। তার বাড়িতেও তল্লাশি অভিযান চলছে এবং তাছাড়া আরো অনেকের বাড়িতে গিয়েছে বলে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। বেশ, এই খবরের দিকে তুমি নজর রেখো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের জানিয়ে রাখি, সন্দীপ ঘনিষ্ঠ বিপ্লব সিং এবং প্রসূন চট্টোপাধ্যায়, যারা ইতিমধ্যে ধৃত, আপনারা জানেন যে ২রা সেপ্টেম্বরই তাদের গ্রেপ্তার করা হয়েছিল। সন্দীপের সঙ্গে সন্দীপ ঘোষ, ঘনিষ্ঠ বিপ্লব সিং এবং প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতেও ইডির হানা। সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠক। মুখ্যমন্ত্রীর আরজিকর আবহে নবান্নে প্রশাসনিক বৈঠক রয়েছে এবং সোমবার দুপুর ১টায় এই বৈঠক রয়েছে। একদমই তাই, মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং দপ্তরদের সচিব সেখানে উপস্থিত থাকবেন, অর্থাৎ বিভিন্ন দপ্তরে যারা সচিব রয়েছেন এবং মন্ত্রীরা রয়েছেন তারা উপস্থিত থাকবেন সেই বৈঠকে। সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠক হতে চলেছে, বিশেষ সূত্রে এমনটাই খবর, যেখানে জানা যাচ্ছে যে মন্ত্রীরা উপস্থিত থাকবেন। এবং এই আরজিকর আবহের মধ্যে নবান্নের প্রশাসনিক বৈঠক ঘিরে বেশ যে জল্পনা তৈরি হয়েছে তা বলাই চলে, কারণ এই নবান্নের প্রশাসনিক বৈঠকে কি উঠে আসবে সেদিকে নজর রেখেছে রাজনৈতিক মহল। আরজিকর আবহে নবান্নে প্রশাসনিক বৈঠক সোমবার। এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। দেখো সুদীপ্ত, যতদিন এগোচ্ছে বাড়ছে বিক্ষোভের আঁচ, ঝাঁজ বাড়ছে প্রতিবাদের। সাধারণ মানুষের সাথে পা মিলাচ্ছে বিনোদন জগত। একদমই তাই, এবং রাজ্য সরকারের দেওয়া বিশেষ সম্মান পুরস্কার ফিরিয়ে দিয়েও প্রতিবাদে সামিল হয়েছেন বেশ কিছু শিল্পী। এবার নয়া সংযোজন সনাতন দিনডা। তবুও প্রশ্ন থেকেই যাচ্ছে, এই প্রতিবাদের ভাষায় কি মিলবে বিচার? আরজি করের ঘটনা কি নাগরিক সমাজের চেতনায় ধাক্কা দিয়েছে? তাই কি একের পর এক সম্মাননা পুরস্কার ফেরানোর প্রতিবাদ? প্রতিবাদের এই চেহারা মনে করিয়ে দেয় বাম জমানার একেবারে শেষ দিকের কথা। নন্দীগ্রাম সিঙ্গুর পর্বে এভাবেই নাগরিক সমাজের বহু বিশিষ্ট সরকারের বিভিন্ন কমিটি থেকে বেরিয়ে আসেন, ফিরিয়ে দেন পুরস্কার। আরজিকর আবহে এই প্রতিবাদের শেষতম সংযোজন চিত্রকর সনাতন দিন্দা ও অভিনেতা সুপ্রিয় দত্ত। শাসক দলের প্রতিনিধি অভিনেতা কাঞ্চন মল্লিকের কথায় আহত হয়ে রাজ্য নাট্য একাডেমি পুরস্কার ফেরান তিনি। রাজ্য সরকারের চারুকলা পর্ষদের সদস্য পদ থেকে ইস্তফা দেন সনাতন। আমার বোন, আমার পরিজন তিলোত্তমা, তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তার জন্য আজকে সারা বাংলার আপামর বৃদ্ধ থেকে শুরু করে, শিশু থেকে শুরু করে আমার ভাই, মা বোনেরা রাস্তায় নামে চিৎকার করছে, জাস্টিস ফর তিলোত্তমা, জাস্টিস ফর আরজি কর। আর এই রাজ্য চারুকলা পর্ষদে অনেক প্রতিষ্ঠা গণ্যমান্য শিল্পী রয়েছেন, তারা নীরব রয়েছেন। তারা নিজেদেরকে খুব কমফর্ট জোনে রেখেছেন। রাখুন, কোনো অসুবিধে নেই, কিন্তু আমি ওই কমফর্ট জোনে কোনোদিনও ছিলাম না, আমি থাকতে চাই না, আমি বেরিয়ে আসতে চাই।
এর আগে আলিপুরদুয়ারের অবসরপ্রাপ্ত শিক্ষক পরিমল দে ফেরান বঙ্গরত্ন সম্মান। নাটকের সর্বোচ্চ সম্মান দীনবন্ধু মিত্র পুরস্কার ফেরান নাট্যকার চন্দন সেন। রাজ্য সরকারের সম্মাননা অর্থ এবং সার্টিফিকেট ফেরান অভিনেতা সুদীপ্তা চক্রবর্তী। টাকা দিয়ে পুরস্কার কেনা যায় শুনতে পাই, কোনোদিন তো সেসব রাস্তায় হাঁটেনি। তাই বরাবরই মনে হয়েছিল যে আমার সম্মান এক একটা পুরস্কার, এবং যখন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের হাত থেকে একটা পুরস্কার পাই, কোনো পার্টিকুলার ফিল্মের জন্য নয়, চলচ্চিত্রে আমার অবদানের জন্য, আমার মনে হয়েছিল যে আমি তো রিজিওনাল সিনেমায় কাজ করি, হয়তো কিছু কন্ট্রিবিউশন রাখতে পেরেছি বলে পশ্চিমবঙ্গ সরকার আমাকে রেকগনাইজ করলেন। পুরস্কার ফেরতের তালিকা লম্বা হতে খানিকটা অস্বস্তিতে শাসক তৃণমূল কংগ্রেস। সবার অধিকার আছে এবং আমি তাদের ক্ষেত্রে কোনো রকম কোনো তির্যক মন্তব্য, কোনো নিন্দাসূচক মন্তব্য, কোনো খারাপ মন্তব্য এই ধরনের আমি করতে করবই না। বরং আমি তাদের বলবো যে তারা তাদের কাজ করেছেন এবং আমি আশা রাখবো যে তাদের নিশ্চয়ই এরপর যখন কেন্দ্রীয় স্তরেও যদি এই ধরনের কোনো নক্কারজনক ঘটনা হয়, তাদের যদি কোনো কেন্দ্রীয় সরকারের পুরস্কার থাকে তাহলে তারা সেগুলিও ফেরত দেবে। ইতিমধ্যেই ভাইরাল গায়ক অরিজিৎ সিং এর আর কবে গানটি গণসঙ্গীত ঘরানার যে সুর, যে প্রতিবাদ পৌঁছেছে বাংলার ঘরে ঘরে। কলকাতা টিভি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি যে হচ্ছে না তা আগেই জানা গিয়েছিল, তবুও বিচার চেয়ে আলো নিভিয়ে দ্বীপ জ্বলল তিলোত্তমায়। একদমই উই ওয়ান্ট জাস্টিস স্লোগানের মাঝেও গো ব্যাক স্লোগানে তাল কাটে শ্যামবাজারে। মাথা ভাঙায় নির্যাতিতার প্রতীকী যে ছবি তা মুছে ফেলাই ছড়ায় উত্তেজনা। তবে এই প্রতিবাদ বিক্ষোভের মধ্যেও ফের দর্শনের ঘটনা নদিয়ায়, ফের মৃত্যু। প্রশ্ন একটাই, কবে মিলবে বিচার? রাত ৯টা, আলো নিভল তিলোত্তমা নগরীর। আলো নিভিয়ে আধার করে নির্যাতিতার বিচার চেয়ে দ্বীপ জ্বালানোর প্রতিবাদ। আরো এক রাত দখলের সাক্ষী থাকলো কলকাতা, সাক্ষী থাকলো বাংলা। যদিও ততক্ষণে সাধারণ মানুষ জেনে গিয়েছেন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হচ্ছে না। আর এটা শুনে কিছুটা অংশে তো হতাশা ডেফিনেটলি তো লাগছেই, কারণ আমরা এতটা ডিলে হচ্ছে জাস্টিসটা কি পেতে, আর যত ডিলে হচ্ছে আমরা জানি যে একটা বলা আছে যে মানে ডিলে ইন জাস্টিস ইজ ইকুয়াল টু ইনজাস্টিস। স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাঝেই তাল কাটলো শ্যামবাজারে। অভিনেতা ঋতুপর্ণা সেনগুপ্ত আন্দোলনে যোগ দিতে পৌঁছতেই গো ব্যাক স্লোগান, গাড়ির উপর চড়াও। তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও ঠিক একই রকম ভাবেই বিক্ষোভের মুখে পড়েছিলেন। প্রাক্তন বিচারপতির গায়ে না হয় গেরুয়া ছাপ রয়েছে, কিন্তু ঋতুপর্ণা রাত দখলের রাতে একই রকম বিক্ষোভের মুখে পড়তে হয় মিমি চক্রবর্তীকেও। কেন এই রোষ? প্রতিবাদে সমাজ মাধ্যমে পোস্ট সুদীপ্তা চক্রবর্তীর, যিনি দুদিন আগে রাজ্য সরকারের পুরস্কার ফিরিয়েছিলেন। তাল কাটে মাথা ভাঙাতেও। রাত দখল কর্মসূচির জন্য রাস্তা জুড়ে নির্যাতিতার প্রতীকী গ্রাফিতি। অভিযোগ, সেই প্রতীকী ছবি মুছে ফেলে তৃণমূল কর্মীরা। প্রতিবাদীদের মারধরেরও অভিযোগ ওঠে। আরজি কর কাণ্ডে প্রতিবাদ আন্দোলনের একের পর এক ঢেউ, কিন্তু বিচার কবে? প্রশ্নের পাহাড়। জানিয়ে সিবিআই কে নিশানা করছে শাসক তৃণমূল। কি হলো 23 দিন কেটে যাওয়ার পরেও সিবিআই দিক থেকে ওই নীরবতা এবং একটা সার্বিক দ্বন্দ্ব, এছাড়া আমরা কিচ্ছু পাইনি। কলকাতা পুলিশের একের পর এক মিথ্যে আমরা দেখেছি। অভিক দে তৃণমূল ছাত্র পরিষদের নেতা, তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে চালিয়ে দেওয়ার চেষ্টা আমরা দেখেছি। কলকাতা পুলিশের ফটো ক্রপ করা আমরা দেখেছি। পুরো ইনভেস্টিগেশনটাকে শেষ করলো কিভাবে আমরা দেখেছি। এরই মধ্যে ঘটনার দিন পুলিশের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবার। দেহ বাড়িতে নিয়ে গিয়ে ডিসি নর্থ ক্ষতিপূরণের কথা বলেন। এফআইআর দায়েরে দেরি করে টালা থানার পুলিশ। ঘটনার দিন নির্যাতিতার পরিবারের সঙ্গে হাসপাতালে থাকাকালীন কথা বলেনি কর্তৃপক্ষ। বাড়ির সামনে প্রচুর ব্যারিকেড ছিল, বাধ্য হয়ে মেয়ের দেহদাহ করতে হয়। শ্মশানের খরচ কে দিয়েছিলেন? আমরা এই ভাইরাল যেটা হয়েছে ভিডিওটা, আমি অনুরোধ করছি আমাদের আইটি টিমকে, আপনারা যদি ওই ভিডিওটা দেখান, সত্য মিথ্যা
মা বাবা তাদেরকে এইভাবে তো বিব্রত করা যায় না। কিভাবে বললো আপনার আমাদের এই সময়ের কথা বলার কোনো দরকারই প্রয়োজন কি আছে? কোনো ঘটনাই ঘটেনি, কাউকে কিছুই বলিনি। আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনায় যখন দেশ জুড়ে বিক্ষোভের বিস্ফোরণ, তখন নদিয়ায় ফের ধর্ষণের শিকার এক মহিলা। কাঠগড়ায় প্রতিবেশী এক যুবক চিকিৎসার জন্য কলকাতায় আনার পথেই মৃত্যু। যদিও পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায়। 12 বছর আগে নির্ভয়া থেকে আরজি কর, বারবার ধর্ষণের প্রতিবাদে পথে নেমেছে দেশ, কিন্তু বিচার আর কতদিনের অপেক্ষা? কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।